সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত, বললেন ট্রাম্প ব্যর্থ। দৈনিক হিসাবে রেকর্ড করোনা রোগী শনাক্ত ভারতে, প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রে স্কুল কলেজ খোলা নিয়ে বিতর্ক তুঙ্গে। গণ অভ্যুত্থানে উত্তাল বেলারুশ, নির্বাচনী ফলকে অবৈধ বলল ইইউ, দিল নিষেধাজ্ঞা। পশ্চিমাদের নিজ সমস্যা মোকাবেলার পরামর্শ লুকাশেঙ্কোর। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ব্যর্থতার কারণেই মার্কিনীদের জীবন ও জীবিকা সংকটাপন্ন। বুধবার যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রথমবার অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে ইতিহাস গড়েন কমলা হ্যারিস। ভাষণে বলেন, খাদের কিনারায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, কেবল বাইডেন প্রেসিডেন্ট হলেই এই অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব। এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সরকার পরিচালনায় মোটেই মনোযোগী নন ট্রাম্প। হোয়াইট হাউসে চলছে রিয়েলিটি শো। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনন্য ইতিহাস করলেন কমলা হ্যারিস। আসন্ন নির্বাচনে তিনি প্রথম অশ্বেতাঙ্গ এশীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। মহামারীর কারণে ভার্চুয়ালি হয় ভোটাভুটি। ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিনে সর্বসম্মতিতে জো বাইডেনের রানিং মেট নির্বাচিত হন কমলা। বলেন, প্রেসিডেন্টের অযোগ্যতায় সংকটে মার্কিনীদের জীবন। বর্ণবাদ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কে দেওয়া ইস্যুটি মার্কিন সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিশৃঙ্খলা যুক্তরাষ্ট্রকে নিয়ে গেছে খাদের কিনারে। তাই এমন প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত যিনি দেশে ভিন্নতা সমৃদ্ধি নিয়ে আসবেন। কালো সাদা ল্যাটিনো এশিয়ান ভেদাভেদ ভুলে গড়বেন বৈচিত্র্যময় যুক্তরাষ্ট্র। এদিন বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, প্রভাবশালী সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং স্পিকার ন্যান্সি পেলোসি। ছিলেন বারাক ওবামাও। অভিযোগ, ট্রাম্পের উদাসীনতা, রাজনৈতিক অদক্ষতায় মনে হয় হোয়াইট হাউসে যেন রিয়েলিটি শো চলছে। জনতার নিরাপত্তা এবং উন্নয়নের প্রতি লক্ষ্য রাখাই প্রেসিডেন্টের দায়িত্ব, অথচ সরকার পরিচালনায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না ট্রাম্পের। ফলে রিয়েলিটি শোতে পরিণত হয়েছে হোয়াইট হাউস। তার ব্যর্থতায় করোনায় মারা গেছেন 1,75,000-এরও বেশি মার্কিনী। লাখো মানুষ হারিয়েছেন কর্মসংস্থান। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় রাতে শেষ হবে ডেমোক্রেটিক পার্টির 4 দিনের ন্যাশনাল কনভেনশন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আবারও 6,500-এর কাছাকাছি মৃত্যু দেখল বিশ্ব। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানিয়েছি যে এই পরিসংখ্যানগুলো কিন্তু বিভিন্ন সময় ওঠানামা করেছে, কিন্তু 2,72,000-এর মতো রোগী শনাক্ত হয়েছে একদিনে। কোভিড-19-এ মোট প্রাণহানি 7,91,000-এর বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত 2,26,00,000-এর ওপর। আবারও দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 1263 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1,76,000 ছাড়িয়েছে। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 1,170 জনের। প্রাণহানির তালিকায় এরই পরই ভারত। 980 জনের মৃত্যু হলেও দিনের সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। রেকর্ড 69,000 ছাড়িয়েছে সংক্রমণ শনাক্ত। এদিকে সেপ্টেম্বরে স্কুল কলেজ খুলতে চায় মার্কিন প্রশাসন। এই নিয়ে যুক্তরাষ্ট্রে এখন বিতর্ক তুঙ্গে। মানসিক স্বাস্থ্য বিবেচনায় শিক্ষার্থীদের ফেরানোর আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে শতভাগ সুরক্ষা নিশ্চিত না হলে আদালতে যাওয়ার হুমকি নিউ ইয়র্ক ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্সের। জুলাইয়ে কিছু রাজ্যে স্কুল খোলায় 40% শিশু করোনায় আক্রান্ত হয়। বাকি 4 ভাই বোনের সাথে একই টেবিলে বসে অনলাইন ক্লাস করতে হয় কেলির। তাই বাড়িতে লেখাপড়ার পরিবেশ নেই বললেই চলে। সম্প্রতি সিটি কর্তৃপক্ষের তরফ থেকে 3টি ল্যাপটপ পাওয়া গেলেও ইন্টারনেট সংযোগ কেবল একটিতে। কারণ এর বেশি ইন্টারনেট খরচ বহনের সামর্থ্য নেই তার বাবা মায়ের। এ কারণেই স্কুলে ফিরতে চায় কেলি। ক্লাসের সময় ভাই বোনরা আশেপাশে খেলতে থাকে, এ কারণে ক্লাসে মন দেওয়াও কঠিন। শিক্ষকদেরও প্রশ্ন করার সুযোগ পায় না। বাড়ি ভাড়া, অন্যান্য বিল, খাবারের খরচের পর $80 থেকে $100 ইন্টারনেট বিল পরিশোধের সামর্থ্য আসলে আমাদের নেই। অবশ্য এখনই শিশুদের স্কুলে ফেরানোকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পদক্ষেপ ছাড়া স্কুল কলেজ চালু হলে ধর্মঘট ও গণপদত্যাগের হুমকি দিয়েছে নিউ ইয়র্কের ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স। প্রয়োজন হলে যাবে আদালতেও।
তরুণ ও শিশুদের ক্ষেত্রে করোনা ভাইরাসকে সিজনাল ফ্লু হিসেবে তুলনা করে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বাড়িতে বসে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে শিশু তরুণরা। ক্যাম্পাসে শিক্ষকের সরাসরি সংস্পর্শে থেকে শিক্ষা লাভের বিকল্প নেই। কম্পিউটার বোর্ডের সামনে বসে থেকে লেখাপড়া হয় না। তরুণদের জন্য এটা সামান্য ফ্লু ছাড়া কিছুই না। বাড়িতে থেকে বয়স্কদের মধ্যে রোগ ছড়ানোর চেয়ে ডরমিটরিতে একই বয়সের তরুণদের সাথে থাকাটাই বরং নিরাপদ। করোনা মহামারীর শুরুর দিকে শিশুদের বেশ নিরাপদ ভাবা হলেও সাম্প্রতিক চিত্র ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্রকে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স অ্যান্ড দ্য চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের তথ্য, 30 জুলাই থেকে 13 আগস্ট এই 2 সপ্তাহে 75,000 শিশু সংক্রমিত হয়েছে। গত 7 মাসে করোনায় আক্রান্ত হয়েছে 4,06,000-এর বেশি মার্কিন শিশু, মারা গেছে 86 জন। এমন পরিস্থিতিতে জর্জিয়া, মিসিসিপি, টেনেসি, নেব্রাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল চালুর পর আবারও ফেরত গেছে অনলাইন কার্যক্রমে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ব্যাপক হারে করোনা সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্রের আদিবাসীরা। শ্বেতাঙ্গদের তুলনায় তাদের কোভিড আক্রান্তের হার 3.5 গুণ বেশি। বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-19 সংক্রমিত আদিবাসীদের 13% বয়স 18 বছরের নিচে, অথচ নন হিসপ্যানিক শ্বেতাঙ্গদের মধ্যে এই হার 4.3%। গণ অভ্যুত্থানে উত্তাল বেলারুশ, এর মাঝেই নির্বাচনের ফলাফলকে অবৈধ বললে ইইউ ব্যক্তি পর্যায়ে আরোপ করল নিষেধাজ্ঞা। যদিও প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বক্তব্য, নিজ চরকায় তেল দেওয়া উচিত পশ্চিমাদের। দীর্ঘ 26 বছরের শাসক লুকাশেঙ্কোকে ক্ষমতা থেকে হটাতে মরিয়া বেলারুশ। প্রেসিডেন্টের হুমকি ধামকি উপেক্ষা করেই ধর্মঘটে সামিল হয়েছেন শ্রমিকরাও। তবে রাজধানী মিনস্কে রয়েছে সরকার সমর্থকদের জোরালো অবস্থান। পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির মধ্যেই দেশটি নির্বাচনী ফলাফল মানতে অস্বীকৃতি জানালো ইইউ। বুধবার ভার্চুয়াল বৈঠকে নিষেধাজ্ঞা আরোপেও জোট সদস্যরা দিয়েছে সম্মতি। জোটচুরি জালিয়াতিতে ভরা ছিল বেলারুশ নির্বাচন। ফলাফল যে অবৈধ সে ব্যাপারে ইইউ নেতারা সর্বসম্মত। এছাড়া নির্বাচনে কারচুপি ও বিক্ষোভকারীদের দমন পীড়নের সাথে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ। গণ আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে ইইউর, তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করলেই বহির্বিশ্ব হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় বিষয়টি হলো মানবাধিকার রক্ষা, বাক স্বাধীনতা বজায় রাখতে হবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে। বহুমুখী চাপের মধ্যেও নিজ অবস্থানে অনড় প্রেসিডেন্ট। বলছেন, রাশিয়ার প্রভাব বলয়ে থাকা বেলারুশের উপর ছড়ি ঘোরাতে চাইছে পশ্চিমা বিশ্ব। কেউ যদি ভাবে আমরা নরবরে ভঙ্গুর, তাহলে সেটা ভুল। যারা বহির্বিশ্ব থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। পশ্চিমা দেশগুলো প্রতিদিনই সমঝোতা আলোচনার পরামর্শ দিচ্ছে, কিন্তু বেলারুশের প্রতি নজর না দিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সের নিজ সমস্যার সমাধান করা উচিত। এরই মধ্যে রাষ্ট্রপ্রধানের নির্দেশে লিথুনিয়া ও পোল্যান্ড সংলগ্ন সীমান্তে সেনা মহড়া শুরু করেছে বেলারুশের সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে রাশিয়াকে সামরিক হস্তক্ষেপে উৎসাহিত করতে চাইছেন লুকাশেঙ্কো। তবে এ মুহূর্তে সেখানে সেনা সহযোগিতার প্রয়োজন নেই, স্পষ্ট বার্তা দিলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিতর্কের মধ্যেই নতুন নামে বাজারে আসতে যাচ্ছে বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমান। নতুন নাম 737-8। বাজারজাত হওয়ার পর প্রথম ক্রেতা পোল্যান্ডের বিমান পরিবহন সংস্থা। 4টি বিমান কেনার ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে 1 বছরের মধ্যে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বোয়িং 737 ম্যাক্স মডেলের 2টি বিমান বিধ্বস্ত হওয়ায় বিপাকে পড়ে মার্কিন এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশ নিষিদ্ধ করে দেয় এই মডেলের বিমান চলাচল। প্রায় 400 অর্ডার বাতিল হয়। এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা, পুরনো ত্রুটিযুক্ত বিমানগুলোই এখন নতুন নামে বাজারে ছাড়ছে বোয়িং। আবারও উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক। তেহরানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব খারিজ হয় জাতিসংঘে। বিশ্লেষকদের মত, পরমাণু চুক্তি থেকে নাম প্রত্যাহার করায় অবরোধ আরোপের সিদ্ধান্তে মিত্রদের পাশে পাবে না যুক্তরাষ্ট্র। চলতি বছরের অক্টোবরে শেষ হচ্ছে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ। কড়াকড়ির মেয়াদ বাড়াতে জাতিসংঘে প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব বাতিলের পর চীন এবং রাশিয়ার ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় নাখোশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরান ইস্যুতে কি একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? ইরানের উপর নতুন করে কড়াকড়ি আরোপে আগ্রহী নয় কেউই, কারণ পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক আইনের সবকিছুই মেনেছে ইরান। এক্ষেত্রে নতুন করে যুক্তরাষ্ট্র কড়াকড়ি আরোপ করলেও তাতে সমর্থন দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অন্য দেশগুলোর তরফ থেকে। তাই এটা স্পষ্ট যে ইরান ইস্যুতে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। 2015 সালে হওয়া ইরান 6 জাতি চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন এর ফলে সুপার পাওয়ারগুলো নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আগ্রহী হবে না। একবার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি যে অনাস্থা সৃষ্টি হয়েছে, মিত্র দেশগুলোর তা বদলানো সহজ নয়। বিশেষ করে ট্রাম্প যদি আবারও নির্বাচিত হন, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত আসা সম্ভব না। ফলে খুব সহজেই ইরান সংকটে সমাধান হবে না। এরই মধ্যে ইরানের ঘোষণা, নিষেধাজ্ঞা উঠে গেলেই বিশ্বজুড়ে আবারও অস্ত্র রপ্তানি শুরু করবে দেশটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে বাজার দর $2 লাখ কোটি স্পর্শ করেছে অ্যাপল। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশাল আয়ের কারণে এই সাফল্য এসেছে। 2 বছর আগে $1 লাখ কোটি পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। করোনা মহামারীতে চীনে আইফোন উৎপাদন বন্ধ থাকায় থমকে যায় খুচরা বিক্রি, তবে গুণগত মানের কারণে অনলাইনে বিক্রি বাড়ে। এবছর কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে 60%। এই প্রান্তিকে অ্যাপলের অনলাইন বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পর ইউর বাইরের দেশগুলোর সাথে চালু হলো জার্মানির বিমান যোগাযোগ। তাতে ঘুচেছে প্রিয়জন থেকে দূরে থাকার আক্ষেপ, বিশেষভাবে অবিবাহিত যুগলদের। অবশ্য জার্মান বিমানবন্দরে নেমেই করাতে হচ্ছে করোনা পরীক্ষা। দীর্ঘ 6.5 মাস পর জার্মানিতে প্রবেশের অনুমতি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক। তাই ভালোবাসার মানুষটিকে এক নজর দেখতে ব্রাজিল থেকে প্রায় 10,000 কিলোমিটার পাড়ি দিয়ে ছুটে এসেছেন এই নারী। প্রিয়জনের সাক্ষাৎ পেয়ে বিমানবন্দরেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। 27 জানুয়ারির পর থেকে আমাদের দেখা হয় না। এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম দুজন। তাকে দেখার এই অনুভূতি সত্যিই বলে বোঝানো যাবে না। করোনার কারণে দীর্ঘদিন জার্মানিতে প্রবেশের সুযোগ ছিল না। এরপর ধীরে ধীরে জার্মান নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে অবিবাহিত যুগলদের জন্য জারি ছিল নিষেধাজ্ঞা। 10 আগস্ট থেকে সেটি উঠে যাওয়ায় যার পর্নায় খুশি সব যুগল। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। গোটা দেশের অবস্থা খারাপ। আমার শারীরিক অবস্থা ভালো হওয়ায় অবশেষে এখানে আসতে পেরেছি। তবে বুঝতে পারছি না কেন এতদিন বৈষম্য করা হয়েছে আমাদের সাথে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে যারা নিজেদের সঙ্গীদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিলেন না, তারা মুখর ছিল জার্মান সরকারের সমালোচনায়। এমনকি অনলাইনে #LoveIsEssential নামে ইভেন্ট খুলে আন্দোলনও করেন প্রেমিক যুগলরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।